আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 63 নিয়ে হাজির হলাম। আজকে 63তম পর্বে আমরা যে কোরিয়ান বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দ বাক্যের গঠন। কিভাবে শব্দগুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে হয়, সেটি কি উপায়ে এই গঠনটি তৈরি করতে হয়। এটি একটি কি সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি একটি শব্দ দিয়ে 5টা শব্দ অ্যাড করে, সাপোজ আপনার নামই আপনি যখন লিখতে যাবেন বা অফিসের নাম যে কোনো নামই হোক না কেন, সেটা যখন আপনি লিখবেন সেক্ষেত্রে কি আপনাকে শব্দটি গঠন করে লিখতে হয় বা একটি গঠন প্রক্রিয়া রয়েছে, একটি ধারাবাহিকতা রয়েছে। যদি সেটার বহির্ভূত কোনো কাজ করেন বা কোনোটা মিসিং হয়, সেক্ষেত্রে কিন্তু এই শব্দের সৌন্দর্যতা এবং বাক্য যে তৈরি করবেন সেটার মাধুর্যতা বা বলার ক্ষেত্রে সেটা কোনোটাই কি হবে না, গ্রহণযোগ্য হবে না এবং সঠিক হবে না। সেক্ষেত্রে আজকে আমরা যে ক্লাসটি করব শব্দের গঠন সম্পর্কে, কিভাবে শব্দ গঠন করে নূতন বাক্য তৈরি করতে হয় সে বিষয়টি। অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে দেখুন। ভিডিওটি আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কি শব্দের গঠন সম্পর্কে। শব্দের গঠন প্রক্রিয়া, কিভাবে শব্দ সাজিয়ে একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে হয়, আমরা এই বিষয়টি দেখব। তাহলে শব্দের গঠন প্রক্রিয়া, প্রথমে কি হচ্ছে, আমরা শব্দ কোরিয়াতে যদি আমরা কয় ধরনের শব্দ শিখেছিলাম? এক, ব্যঞ্জন বর্ণ। দুই হচ্ছে কি স্বরবর্ণ। তাহলে এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণর সংমিশ্রণে কি হবে, শব্দের গঠন হবে। এখন ব্যঞ্জন বর্ণ কিন্তু দুইটি ছিল এবং স্বরবর্ণেরও কিন্তু দুই ধরনের ছিল, একটি শুধু স্বরবর্ণ, একটি সংযুক্ত স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কি ছিল? শুধু ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। যাই হোক, আমরা দুই ধরনের শব্দ এখানে শিখেছিলাম। এখন শব্দ কিভাবে গঠন করতে হয় দেখুন। ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, আবার নিচে কি ব্যঞ্জন বর্ণ। এখন অনেক সময় দেখা যায় যে দুটো ওয়ার্ড ব্যবহার করে কি হয়, শুধু ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ একটি শব্দ হয়ে যায়। কিরকম হয় দেখুন, যদি আমি এখানে লিখি ম, এটি কি ব্যঞ্জন বর্ণ। এখন যদি এর সাথে স্বরবর্ণ আমি আ অ্যাড করি তাহলে কি হলো, মা। তাহলে আমার এখানে কি একটি শব্দ, আমার একটি বাক্য তৈরি হলো শব্দ। তাহলে কি ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, তাহলে দুটি সংমিশ্রণে আমার কি হয়ে গেল, এটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি এখন কি করব, এর সাথে যদি আরেকটি আমি ব্যঞ্জন বর্ণ অ্যাড করি, তাহলে এখানে যদি আমি সাপোজ ময় একটা লিখে দিলাম, তাহলে এখানে কি হলো, ম আ মা নিচে ম, মাম। তাহলে কি হলো, যদি দেখি ম যোগ আ নিচে ম, তাহলে টোটাল শব্দটি কি তৈরি হলো, ম আ ম, মাম। এভাবেই হচ্ছে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তিনটি, যদি দুটি হয় তাহলে দুটির ক্ষেত্রে এটি ভিন্ন হয়ে যাবে। স্বরবর্ণ ব্যবহারের নিয়ম, আমরা নিয়মটা দেখি। এই রুলসটা আমরা অবশ্যই ফলো করব, কারণ এই রুলসটা যদি আপনি পারেন, যে কোনো স্বরবর্ণ আপনি লিখতে গেলে বা বাক্য লিখতে গেলে শব্দ দিয়ে, তাহলে কি হবে, আপনি সঠিকভাবে লিখতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করুন, ব্যঞ্জন বর্ণের ডানে বসবে স্বরবর্ণ। কোথায় বসে? ব্যঞ্জন বর্ণের ডানে। এখন ডানে কোন কোন শব্দগুলো ডানে বসে? আ, ইয়া, অ, ইয়, ই। আ, ইয়া, অ, ইয়, ই, এই 5টি শব্দ কোথায় বসে ব্যঞ্জন বর্ণে? সবসময় ডান পাশে বসে। উদাহরণস্বরূপ, যেমন এই যে এখানে লিখেছিলাম ম আ মা, এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ গ আ গা। কমপ্লিট। দ্বিতীয় যেটি রয়েছে, ব্যঞ্জন বর্ণের নিচে বসবে। কোন কোন শব্দগুলো ব্যঞ্জন বর্ণের নিচে বসে? ও, ইয়, উ, ইয়, উ। যেমন ম ও মো, ম ও মো। আমরা প্রথম দেখেছিলাম কি ম আমা, সেটা একটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল, এখানে নিচে বসলো। কমপ্লিট। যদি এখানে দেখি, দেখুন এখানে কি আছে, প্রথমে আছে কি ব্যঞ্জন বর্ণ হা, এখানে আছে কি আ, হিয়ত আ, এখানে আছে কি ন, তাহলে কি হলো হান, হান। তাহলে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ
আবার ব্যঞ্জন বর্ণ। এই যে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এক, ব্যঞ্জন বর্ণ দুই, স্বরবর্ণ। তাহলে এখানে আমার এক কি ছিল? হিয়ত এক। তারপরে দুই কি? স্বরবর্ণ। এটা কি ছিল? আ। এটা কি? স্বরবর্ণ। থ্রি ছিল কি? আবার ব্যঞ্জন বর্ণ। তাহলে ন কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে আমি এখানে পেলাম এক দুই তিন। তাহলে কি হলো? হান। তারপরে কি আছে? গ ও গো, গুক। তাহলে এটা কি হয়ে গেল? হানগুক। এটা কি? আমার এখানে যে শব্দ তৈরি করার যে ফরম্যাট রয়েছে বাক্য তৈরি করার, তাহলে সেটা আমি এখান থেকে দেখলাম। এরপরে যদি দুটো হয়, ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, তাহলে এটা কি হবে? আন আন। এখন এখানে ব্যঞ্জন বর্ণের বাচ্ছিম, এখানে আ, এখানে ন। জাস্ট ব্যঞ্জন বর্ণ প্রথম, এখানে যদি আমি পড়তে চান সেটা কি হবে? পরের স্বরবর্ণ। এই যে এখানে নিচে বসে আ ন আন, তাহলে ব্যঞ্জন বর্ণ প্লাস হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমরা এখানে কি পেলাম? হান গুক, হান গুক। আর এখানে আমরা কি পেলাম? আন। তাহলে আমাদের শব্দ গঠন প্রক্রিয়া কি হয়ে গেল? আমাদের জন্য সলভ হয়ে গেল। এখন বিশেষ দ্রব্য, আর যেটা আরো সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে একাধিক যদি স্বরবর্ণ থাকে, একাধিক স্বরবর্ণ বসে, যেমন সংযুক্ত স্বরবর্ণ, শুধু স্বরবর্ণ, দুইটা যদি একত্রে ব্যঞ্জন বর্ণের নিচে বসে, তাহলে আগে কোনটা পড়তে হবে? না হলে তো সঠিক উচ্চারণটি আপনি করতে পারবেন না। হয়তো বলতে একটু হবে, বাট প্রবলেম হয়ে যাবে। আগে পড়তে হবে। যেমন এখানে দেয়া আছে কি দেখুন, ম ও মো, এখানে আ, মোয়া। তাহলে কি হলো? ম কি ছিল? ব্যঞ্জন বর্ণ। তারপরে ও কি ছিল? স্বরবর্ণ। এখন আ কি ছিল? স্বরবর্ণ। তাহলে নিচেরটা নিচে বসলো ব্যঞ্জন বর্ণের, এবং ব্যঞ্জন বর্ণের ডানেরটা ডানে বসলো। তাহলে এখানে এটা স্বরবর্ণ, এটা স্বরবর্ণ, শুধু একটি কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে তিনটির সংস্মরণে যেহেতু দুইটা স্বরবর্ণ একত্রে বসেছে, তাহলে নিচেরটা আগে আগে বলতে হবে। তাহলে ম ও মো, এখানে আ, মোয়া। আর যদি আপনি এভাবে পড়েন যে মা, ম আ মা, এখানে ও, তাহলে কি হলো? মা ও। এটা সঠিক উচ্চারণ হবে না, এটা কি হবে? ভুল হবে। তাহলে ম ও মো, এখানে আ, মোয়া। এটা হচ্ছে সব থেকে কি? সঠিক উচ্চারণ। তাহলে আমরা শব্দের গঠন প্রক্রিয়া কিভাবে মেনটেন করে এই শব্দ ব্যবহার করে আপনার বাক্য তৈরি করতে হয়, সেই বিষয়টি আমরা শিখলাম। যদি এই ফরম্যাটটি আপনার মনে থাকে, তাহলে সব থেকে আপনার জন্য এই শব্দগুলো ব্যবহার করে ফরম্যাট তৈরি করার জন্য বা বাক্য গঠন করতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে অবশ্যই আপনি একটি স্ক্রিনশট নিয়ে আবার এই বিষয়টি বারবার ট্রাই করেন এবং দেখুন। পরবর্তী আরো নতুন নতুন ভিডিও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।